আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ৬ লিখেছেন সালমা চৌধুরী। আমির ভাইয়ের সাথে কথা বলেছে। এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টামি খুনসুটি মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই এক সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বোঝালো সাড়া নেই, বুঝছে কিনা তাও বলে না। জান্নাত আপু কম করে হলেও ২০ বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলেন, মেঘ। সোফায় বসা মেঘ পিছনে ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। মেঘ বলল, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটপটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলেছে। জান্নাত আপুর পড়িয়ে যাওয়ার পর আরও ১-২ ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়েছে না, ওদেরও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকি আজ কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে ভাবলো, মিস ইউ আবির ভাই। আলী আহমদ খান মেঘকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু, কোনো সমস্যা হলে জানিও। স্বাভাবিকভাবেই কথাটা বললেন আলী আহমদ খান। মেঘও শান্ত সুরে বলল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশির সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবেই মেঘের অষ্ট ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢোকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমান আবির ভাইয়ের উপর ছবি ডিলিট করার না, এই প্রতিজ্ঞাই করল। আবির ভাইয়ের আইডিতে ঢুকে একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে। সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। ২ ঘন্টা আগে পোস্ট করেছেন। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়েক্ট দিল। একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলে তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা একটা অ্যালবাম খুললো, নাম দিল পাওকি ট্রাম্পল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরও ২-৩ দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে ৫-৭ দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটাও এখন ফিল আপ করেছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখে আদি ছুটে যায় মেঘের কাছে। আদি বলল, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে এসেছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এরই মধ্যে মিম 2টা শামুক নিয়ে আসে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই কখন এসেছে? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগেই এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পেছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরও গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও।
মেঘ গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটোপুরি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে তাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতে পানি জমে আছে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক। এই কয়দিনে অষ্টাদশের মুখটা মলিন হয়ে গেছে। গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশাভরা চোখের চাউনিতে অষ্টাদশের কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডোর, আইলা, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থা দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে অকস্মাৎ গান বেজে উঠল। দৃষ্টিতে যেন সে রাসপতি, খুন হয়ে যাই আমি প্রতিদিন। নামধাম জানি সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিজড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষ স্পন্দন জোরালো হলো। অষ্টাদশের ভেতরটা ভরে এলো। এই যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশের পানে। মেঘ গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। আবির এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এতটুকু বলে চলে যেতে নেয় মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলে বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থামল। তারপর ঠোঁটের কোণায় দুষ্ট হাসি নিরুদ্দেশ কণ্ঠে বলল, মনে করে বল, তারপর যাবি। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দিবে না তো? মেঘ নরম সুরে আস্তে ধীরে আবারও বলল, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্ত নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করি বলি? ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে। আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হাঁ করে তাকালো আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ার খালি গা দেখে মনের ভিতর পুনরায় উতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমার এই অবস্থা দেখে ফেলেছিস বলে মানসম্মান চলে যাবে? তুই কি বলতে আসছিলি সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকেই দেখতে এসেছিলাম। আবির ভ্রু কুঁচকে তাকালো। তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস দেখ, খোঁজ নে আমার। এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম সুরে বলল, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতে আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না। মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তোকে। মেঘ ধীরস্থির পায়ে এগিয়ে এসে বিছানায় কোণায় বসেছে। চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন সুরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই আপনি কিছু একটা পরুন প্লিজ। আবির মুচকি হেসে ভেজা শরীরের হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে, এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত সুরে আবির বলল, মেঘ ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। মেঘের সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো। নিবু নিবু করে চোখ তাকালো আবির ভাইয়ের দিকে। পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে। প্রখর তপ্ত সুরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস। তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজ দিবে। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রদর টলমল করছে। কাঁপা কাঁপা গলায় বলল, খাই তো আমি। আবির এবার সরুর নেত্রে তাকালো মেঘের দিকে, আর তার চোখের দিকে নেত্রযুগল
টাই টুম্বুর হয়ে আছে। পল্লব ফেলে পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনে না তুই ঠিকমতো খেয়েছিস আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আঁচড়াস না আল্লাহই জানে। এমনকি তুই পড়াশুনো করিস না, কোচিং টিউশন প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নেব। আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না, এর জন্য তোকে কেউ কিচ্ছু বলবে না। মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব ভাইয়া। আবির পুনরায় গৌরভার কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশন পরীক্ষা কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সামনে অন্ততপক্ষে মিথ্যে বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস, এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? মেঘ অকস্মাৎ আবির ভাইয়ের দিকে তাকায়, আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? আবির উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টদশীর পানে, শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নেই? তোর কোচিং এর পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেওয়া কোচিং সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই কিন্তু আমার দখলে, তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করবি না। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনল, দুরু দুরু বুক কাঁপছে। উদগ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে, কান্না থেমে গেছে, গালের পানি দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাউনি আবির ভাইয়ের দিকে। কয়েক মুহূর্তে চোখাচোখি হলো দুজনের, শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো। মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসা ডাকে, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়ার সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্ন, একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না, যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙ্গুল শুদ্ধ কাঁপছে, কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না, ইচ্ছে থেকেও বড় বিষয় সেই শক্তিটাও পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাউনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ, চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে, চোখ মেলে থাকলেও আবির ভাইকেই দেখছে। আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো, মেঘ তাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আবার মনে হচ্ছে, তুই যেদিকে পা দিবি সবটা আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশীর সাথে এক অন্যরকম অনুভূতির কাজ করছে। প্রতিটা মেয়ে চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনই মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরে দেখে তারপরও তো মেঘকে নিয়ে ভাবে, এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চলল 30 মিনিটের উপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেলল। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলে 15-20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেশি দেখার সময় পাননি, যা পেয়েছেন সব নিয়ে এসেছেন। বড় একটা শামুকে লেখা মাই পারসিউট, আরেকটা শামুকে লেখা। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক, একটা কাচের বয়ম ভরা
যার সবগুলি আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদে আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস, সেগুলো টেস্ট ভালো, এগুলো দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ সম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ। আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পরল, দু হাতে দুটো ব্রেসলেট, কানেও দুল পরল এক সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিয়েছে। উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই চোখ পড়ে আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিল। মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠাই দাঁড়িয়ে আছে সেখানে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। আবির ভাই কাছাকাছি আসতেই উচ্চিত কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আমাকে কেমন লাগছে? আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবশীল উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে, মলিন হয়ে গেল মুখটা। তবুও কিছুটা স্বাভাবিক সুরে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমে দিকে চলে গেল। মেঘ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যাবে, হিটলার একটা। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকলো। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনও নিচেই আছে, 2-3 দিনের মধ্যেই উপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো, সহসা উঠে এলো কাছে। মিম বলল, আপু, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বের করে হাসল। মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিস মেঘের 3 ভাগের 1 ভাগ হবে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে, তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলব নে। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল। তারপর 2 বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে। আদিকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুলল। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এইসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখে পড়তে আকস্মিক হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো, আম্মু, রান্না হয়েছে? মালিহা খান বলল, হ্যাঁ, রান্না শেষের দিকে। খেতে দিব তোকে? হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শুনিয়েছে, এখনও আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মাইক দিবে। এই ভয়ে রুমে যেতে নাই মেঘ। 4-5টা সিঁড়ি উঠল কিনা অকস্মাৎ আবির ডেকে উঠল, মেঘ, এদিকে আয়। আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা। অষ্টাদশীর মনের ভিতর ধুকপুক ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম সুরে বলল, খিদে নেই পরে। এতটুকু বলতে চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করল না। চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিলে ঘুরে নিজের চেয়ার টেনে বসল। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে। মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে। ছোট করে বলল, নে, খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপি তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয়। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরের কতটুকু শক্তি বোঝ এখন। হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল। আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভ্যাংচি কাটল আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়, আমি কি করব?
আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবির ভাইয়ের কথায় আটকে উঠল। আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়াটা গতির কিছুটা বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালা জ্বল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করেছে, কিন্তু শেষ হওয়ার আগে আবির ভাই আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হালিমা খান আর মালিয়া খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারো কথা না শোনে না, বড় আব্বুর সামনে একটু সমানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামণি কাকিয়া কারো কথাই শোনে না। তানভীর এত বছর ধমকে একটু একটু খাওয়াতে, কিন্তু সারাদিন মুখ ভোঁতা করে রাখতো। তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি, যে মেঘকে শাসন করে, জোর করে খাওয়ায়, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয়। তানভীর ভাইয়ার সামনে তেজ দেখালো, আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিহা খান রান্নাঘর থেকে বলছে, মেয়েটা ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিকমতো খেত তাহলে আমার এভাবে বসে থাকতে হতো না। কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো। মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, তারপর উঠে নিজের রুমের দিকে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত 12টার উপরে বাজে। মেঘ পড়তেছে, কিন্তু আবির ভাই এখনো আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ। তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়ের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারো চোখে মুখে ঘুম নেই। দল থেকে মনোনয় পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তারপর প্রচারণা চালাতে হবে। তারা কোনোভাবে আজ রাতে তানভীরকে ছাড়ছিল না। গোপন মিটিং চলছে এমপির বাড়িতে। রাজনৈতিক মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো। এমপির বাড়ির হলরুমের মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে, রাশভারী কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মেয়ে হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দিবেন? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়ে এই কথা পাত্তা দিল না। হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানভীর ভাইয়ার কথা বিশ্বাস করিনি, উনি আমার সাথে মজা করেছেন। আবির গভীর কণ্ঠে বলল, তানভীর সত্যি কথা বলেছে। মেয়ে এমনভাবে হাসতে যেন মনে হচ্ছে আবির যোগ করছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, শোনো মেয়ে, এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্দী। আমার জীবনে অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে, কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি আমৃত্যু ভালোবাসবো তাকে। মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল, শোনো, আমি শুধুই তোমার মোহ। দুদিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে, সে তোমাকে কখনো অজুহাত দিবে না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে, যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সীর। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তাই ভবিষ্যৎ এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার ওই পাগলামিগুলো নিয়ে আমায় সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে হলরুম থেকে পা বাড়ায় আবির। পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না। প্লিজ আব্বুকে কিছু বলবেন না, প্লিজ। আবির মুচকে হাসলো। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে, এতেই ভালো লাগলো আবিরের। হলরুমে ঢুকে সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি। হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো আবির?
আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এমপি এবার চিন্তিত সুরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানবীরকে নিতে এসেছিলাম, এত রাতে কিভাবে যাবে এজন্য। এমপি আবারও হাসি মুখে বললেন, মিটিং শেষ, খাওয়া দাওয়া করে চলে যেও। আবির বলল, আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপি আর জোর করলেন না। আবির তানবীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবির পিছনে চুপচাপ বসে আছে তানবীর। অনেকটা পথ যাওয়ার পর তানবীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল, হ্যাঁ। তানবীর আস্তে আস্তে বলল, তাকে কি বোঝাতে পেরেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বোঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটা বুঝেছে এটা এখন মূল্য বিষয়। তানভীর এবার অভিযোগের সুরে বলল, আমি কি করব বলো ভাইয়া? কোনো দরকারে এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং, সব কিছু এমপির বাড়িতে হওয়া। আমার দেখা দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে একবার এমপির বাড়িতে আসতেই হয়। আর এই মেয়ে যেন বসেই থাকে, কখন আমি আসব। দেখলেই ছুটে আসে, তোমার কথা জিজ্ঞেস করে শুধু। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক। মেয়ে কোনো কথায় পাত্তাই দেয় না। আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে, ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে, তখন তো ঝামেলায় আমি ফাঁসবো। তাই তোমাকে বলেছি। একদমে কথাগুলো বলল তানবীর। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নাই, মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে, তুই তোর কাজে মনোযোগ দিস। এরই মধ্যে বাসায় চলে এসেছে দুজন। প্রায় রাত 1:30। আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে, পিছনে তানবীর ভাইয়া। আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জ্বলজ্বল করে উঠেছে। সেই 12টায় থেকে অপেক্ষা করেছে আবির ভাইয়ের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয়, কিন্তু আবির ভাই আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে। বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল, তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো, ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির মেঘের দরজায় টোকা দিল। দুবার শব্দ হতেই মেঘের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো। সহসা অক্ষি যুগল বিপুল হলো মেঘের। আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে, কিন্তু পারছে না। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফুঁসকে ডেকে উঠল, আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের, কিছুটা নড়েচড়ে উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, এত রাতে বেলকনিতে দাঁড়িয়েছিলি কেন? আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে উঠে মেঘ। অকস্মাৎ চিরচেনা গতরের কাঁপাকাঁপি তীব্র হয়ে ওঠে। বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়েছে। হৃদস্পন্দন অনেক বেশি জোরালো এখনো। চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে গিয়েছিল। আবির ভ্রুকুচকে তাকালো, সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতে যাসনি, সত্যি করে বল। আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো, কেন? মেঘ আর কিছু বলতে পারছে না, মনে হচ্ছে কথা আটকে আসছে গলায়, কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ঝাড়ে ভারী সুরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ। বিড়বিড় করে বলল, আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, কেন মেতেছিস ধ্বংসের খেলায়? মেঘ, কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না। আমির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথায় 3 হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে গলায়, অষ্ট উল্টে গাল ফুলালো। আবির শুকনো দৃষ্টিতে দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সেই সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল, ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে। ভ্রুকুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। অতঃপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল, হুম। এই হুমতে যেন এক আকাশ সম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মেঘ অতর্কিত তাকালো আবির ভাইয়ের অভিমুখে।
এই মোহঘর মেশানো শোনার জন্য মেঘের আমৃত্যু আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে। মেঘ সারা জীবন আবির ভাইকে কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। আবির ভাইয়ের প্রত্যুত্তরে শুধু বলেই হবে। এসব ভেবেই অষ্টাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিদিতে কল্পনাটা অবসান ঘটল। এক সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি। চিবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে। অষ্টপুট নেড়ে নম্রভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। অকস্মাৎ কথাটা বলে ফেলল মেঘ, কিন্তু এরপরেই শুরু হলো কাঁপাকাঁপি। বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহই জানে আবির ভাই থাপ্পড়ি দেয়নি কি। সহসা দুহাত নিজের দুগালে রাখল মেঘ। আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুঁচকালো। ঢোক গিলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশীর গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলে দু চোখ বন্ধ করে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নির্ঘোর দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এভাবে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসার মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করলো। অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির। মেঘ পিছন দিকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল, আবির ভাই। আবির সহসা উত্তর দিল, হুম। এই হুমটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে। কোমল কণ্ঠে বলল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা। আবির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই খুব খুশি লাগছে মেঘের। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে। একবার দেখলো আবির ভাইকে, প্লেটের দিকেও তাকালো, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ের এত কথার মধ্যে হুঁটাই যেন বারবার কানে বাজছে মেঘের। সবগুলো কথার মনে পড়েছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সব সময় সব প্রশ্নের একটাই উত্তর পেল। আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতেই আবির ভাই খুশি হবেন? আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনাই করব, তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো। মেঘ সবসময় জোরে পড়ে। মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায়, পাশাপাশি তানভীর বা আবিরের রুম থেকে শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সবকিছু সময় মতো করছে মেঘ, যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে। কি সব ধ্বংসের কথা বলল। এসব কথা কঠিন কথা, যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়ন ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন। পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি। তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও 2-4 জন। এমপির মেয়ে হাসিমুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছে, এতে মেয়ের খুশির সীমা নেই, কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। আবির ভাইয়া গত রাতে বুঝিয়ে গেল, তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ। তানভীর কিছুটা ভীত গলায় বলল, কিছু বলবেন?
এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি মুখে থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিনে অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন। তানবীরের চোখ ছানাবড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিটের কথায় আমার 15 দিনের সমস্যা সমাধান করে দিল। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল, তুমি যে বুঝতে পেরেছ এতেই খুশি। এতটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন। মেঘ কোচিং শেষে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলিবেলায় টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছুটোছুটি দেখছে। সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে। মেঘ মেঘ বেলকনিতে থেকে হাত বাড়িয়ে বৃষ্টির ছোঁয়ায় চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টির বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটেফোঁটো মেঘের চোখে মুখে পড়তেই হুঁশ ফিরল অষ্টাদশীর। বেলকনি থেকে রুমে চলে গেল। তাওলে দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। মোবাইলের ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসছে। ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতির যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে মনের ভিতর। আবির ভাইও বৃষ্টির হাত ভিজিয়েছে, তার মানে আবির ভাইও বৃষ্টি ভালো লাগে। ভাবতেই লাজুক হাসলো মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা দুয়েক পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসবেন না বলেছেন। বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টি শুরুর দিকে। গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতেই পারেনি ওনাদের। তানভীরও হৈ হুল্লোড় করে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক আগে। আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য। মেঘ নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে। আবির ভাই এখনও ফিরলেন কিনা বাকি সবাই আছেন। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে। তখনই কাক ভেজা হয়ে ফিরেছে আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন, কিরে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সিঁড়ির দিকে যাচ্ছে মালিহা খান ডেকে বললেন, তুই কি এখন খাবি নাকি পরে খাবি? আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো। ততক্ষণে মোজাম্মেল খান আলী আহমদ খান চলে গেছেন। তানবীরের খাওয়া শেষের দিকে। আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে। এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে, তাও আবার সাদা। কালো রং বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল। দৃষ্টি আর আবির ভাইতে নিবদ্ধ। আবির বসে বলল, কংগ্রাচুলেশন তানবীর, গো অ্যাহেড, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানবীর ভাইয়ার দিকে যায়। তানবীর ভাইয়ের খুশিতে গদগদ করে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিন্তিত সুরে বলল, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবারও তানবীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছেও মাপ চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানবীরের নেতাদলীয় মনোনয়ন পেয়েছে। মেঘও এবার খুশি মনে ভাইয়াকে অভিনন্দন জানায়। সাথে মিম আর আদিও অভিনন্দন জানায়। মিম মজার ছলেই বলে উঠল, ভাইয়া, আমাদের ট্রিট দিবা না? তানবীর বলল, কি ট্রিট চাস বল? মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় করে ট্রিট খাবো। তানবীর বলল, ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত 10টায়। মিম বলে উঠল, তুমি রান্না করবা ভাইয়া?
তানভীর দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ আমি রান্না করব, সাথে ভাইয়াও থাকবে। আবির অকস্মাৎ কপাল কুঁচকে ঠাট্টার সুরে জবাব দিল, ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এখন কষ্টটাও তোকেই করতে হবে। তানভীর ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ার দিকে, তারপর বলল, ঠিক আছে ঠিক আছে, আমিই করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে ওঠে, ইয়াহু। তানভীর আতকে উঠে বলে, এই থাম থাম, চুপ কর তোরা। বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে। তিনজনেই থেমে গেল। তানভীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে আর আবির ভাইকেও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেঘ তখন শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাউনি দেখে আবির কপাল কুচকালো, কিন্তু মেঘের সে দিকে নজর নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 ভ্রু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামনি আর কাকিয়ার সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরার তাদের সাথে ঠিকমতো কথাই হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর তানবীরের রুমে সামনে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানবীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানবীর বলে উঠে, বনু, বসার আগে ভাইকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসল। মনের ভিতর ধুকপুক ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলাই ছিল। মেঘ দরজার থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভিতরে ঢুকে বেলকনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশের মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পরপর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনোই বেলকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কেঁপে উঠেছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলেছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতে ঠাডার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ার চিৎকার দিয়ে উঠল। আবির 2 কদম এগিয়ে সহসা মেঘের হাত ঝাপটে ধরে বলে, কি হয়েছে, ভয় পেয়েছিস? আবির পুনরায় বলল, তুই ভিতরে ঢুক, আমি আছি, ভয় পাইস না। মেঘ 2 হাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত। গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ চালালো। মেঘ ততক্ষণে শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল। কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে। 2 হাতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত। ততক্ষণ আর ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ার রুমে। বিছানার এক কোণায় বসে পড়ল মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলল, বাহ, এত আয়োজন, সাবাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনোভাবেই খেতে পারছে না। কোনোরকম চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে। দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘোরাতেই চোখে পড়ল সেই দাগ। 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুঁচকালো। টালমাটাল করছে চোখ।
নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখে দেখলো মেঘের দিকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথায় লেগে কেটে গেছে। তানবীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আর একটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভেতরে আয়। আবির আধশোয়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উড়ছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির অকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লেগেছে? মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকার বোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগাই দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতির ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেঘ। চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো। হৃৎপিণ্ড ছুটছে এদিক ও সেদিক। আঙ্গুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতো ভাব মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে। হালকা কাঁপলো আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে নিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতে আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকম মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখলো, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। বাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমের। সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ার ব্যস্ত থাকলেও বরাবর মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখে নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গোছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা 3 জনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানি শুরু করেছে একসাথে। এছাড়াও আরও 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয় মাঝে মাঝে। তানবীর যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নেই, আয় বস এসে। আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখে। তোমাদের সবার জন্য কার্ড রেডি করেছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দিব।
তারপর তারা দুজনে ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়, তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হয়েছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা দুয়েক পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তা করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীর ব্যস্ততায় বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপির কোণে জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশ আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের ওপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8-9টার মধ্যেই বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে মেঘ ছটপট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো আবির ভাই কেন উঠছে না তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল, সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলো পরিণত সীমিত, ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদমস্তক দেখল আবির গভীর ঘুমে মত্ত, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তমাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল! সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর মেঘ যেন এই তমাটি চেহারার গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেই আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণে। গাল ভর্তি ছাপদাড়ি, সামনের দিকের লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়েছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টা নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক, নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত, অষ্টাদশীর অভিনিবেষ্টের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো, কাঁপা কাঁপা হাত ছুঁয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজে ইচ্ছেতেই কোনো পুরুষকে ছুঁয়েছে, যে ছোঁয়ার মিশে আছে ভালোবাসা। অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙ্গুলের ভাঁজে
আঙ্গুল ডুবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখে আবির আর একটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। অকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে, আর ভাবছে এখনো আধো ঘুমে আছে মানুষটা, কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেক হাতে তখন মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে তখন আমার কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরা হাতটা ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো, কিরে নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, আদি আসছে, ওকে নিয়ে যাই, দাঁড়া একটু। ইকবাল খান বলল। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করেই পিছন দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙ্গুলে চাবি ঘুরাতে ঘুরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই তো বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো, ছোট করে বলল, উঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসে আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। মেঘ নেমেই ভিতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউই বা বলবে। মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট, আর অন্যদিকে আবির তো স্ব-ইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বসলো। দুই বান্ধবী দু একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্তের পর স্যার বলে উঠল, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম, দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘই তো তোর বোন, তাই না? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজরে রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথাপত্র শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিল। মেঘকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যা থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো, আপনি যাননি? আবির ভাই সময় মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আবির বলল, কি? মেঘ ভয় ভয়ে বলল, বকবে না তো? আবির গরুগম্ভীর কণ্ঠে বলল, কি খাবি বল? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, উঠ।
বাইক স্টার্ট দিল, থামালো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলল। দূর থেকে রাকিব দৌড়ে এসে ঝাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টা সুরে বলল, কি রে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখন কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতে রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন সরি আপু? মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই না? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে।